রাজনৈতিক অবস্থান নিয়ে আমরা কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারকে পেয়েছি আমরা। জনাব মিয়া গোলাম পারোয়ার, আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি। খালিদ ভাই ঠিকানায় খালিদ ভাইকে আমিও আপনাকে মোবারকবাদ জানাই, জি। শুক্রিয়া জানাই, এবং আপনার মাধ্যমে দেশবাসী এবং দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের জন্য আমি তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার, আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন ২০২৪ সালে ৫ আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে, সমন্বয়কদের সঙ্গে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনাদের বোঝাপড়া আমরা বেশি দেখেছি। যদি বোঝাপড়া নাও হয়, আপনাদের কথাবার্তা একই রকম আমরা মনে হয়েছে। বিপরীতে বিভিন্ন সময় আপনি নিজেও বিএনপির সমালোচনা করেছেন। এখন লন্ডনে জামায়াতের আমিরের বৈঠক, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, এরপর দেশে এসে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি, এই সবটাই একটু ইউটার্ন মনে হয় কিনা যে একটু অবস্থানের পরিবর্তন? আপনারা কি অন্তর্বর্তী সরকার বা এনসিপির কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা? জনাব মিয়া গোলাম পরোয়ার। ধন্যবাদ খালিদ ভাই। আমি খুব বিনয়ের সাথে বলবো যে না, আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল, আমাদের সম্মানিত আমিরে জামাত নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন, এখনো আমাদের অবস্থান সেটাই আছে। ইউটার্ন বলতে যেটা বুঝায়, আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউটার্নে যাইনি। আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং এ আমিরে জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন, আর আজকে ওনার ইউরোপ, ইউকে ইত্যাদি সফরের পর আজকে যে উনি মিট দ্য প্রেস করেছেন, সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন, এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা। আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে, উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন, প্রথম সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনূস, ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন, তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর 25 অথবা 26 জুন। আমাদের আমিরে জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না। প্রধান উপদেষ্টার এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন, এটা আমরা দেখতে চাই। তারপর উনি ব্যাখ্যায় বলেছেন যে মে জুনে বর্ষা মৌসুম, তার আগে রমজান এসে যাচ্ছে, ফলে এই সব প্রাকৃতিক বৈরী পরিবেশ শুরু হলে নির্বাচনকে গুছিয়ে নিতে কিছু আশঙ্কা তৈরি হতে পারে, বিলম্বিত হতে পারে। সেগুলো বিবেচনায় রেখে উনি এটা বলেছেন যে ভালো হয় যদি সব কিছুকে কভার করে বিফোর রমজান ইলেকশনটা করা যায়। আজকে আবার তিনি ব্যাখ্যা এটা বলেছেন পরিষ্কার করে যে নির্বাচন আমরা চাই ঠিকই, আমাদের সময় এবং দিনক্ষণের চেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হলো যে কমপক্ষে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য যে রিফর্মগুলো প্রয়োজন, জি পুলিশ, স্যার, সিভিল আমি একটু অ্যাডমিনিস্ট্রেশন, স্যার আমি একটু জুডিশিয়ারি, কনস্টিটিউশন, স্যার। এই সমস্ত জায়গাগুলো সংস্কার সম্পন্ন করে, আর মানবতা বিরোধী অপরাধে, জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারকে নিশ্চিত করে, দৃশ্যমান করে, যদি ওনারা এই ওনাদের ঘোষিত ডেটের মধ্যে ইলেকশন করতে পারেন, আমাদের কোনো প্রবলেম নাই। এখন সেটা আবহাওয়ার জন্য, রমজানের জন্য কিছু আগে ওনারা করবেন কি পরে করবেন, তবে ওনাদের দেওয়ার সময়সীমা জুন যেন শেষ না হয়, ক্রস না করে। আলটিমেটলি মূল কথাটা তাই। জি এখন স্যার। এখান থেকে অনেকে ব্যাখ্যা নানা রকম করতে না পারে। স্যার, এইখানে খালিদ ভাই, এইখানে আরেকটু একটু যদি পরিষ্কার হওয়া প্রয়োজন, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ২০২৫-এর ডিসেম্বর থেকে ২০২৬ পর্যন্ত জুনের এই সময়সীমা নির্বাচনের জন্য বেঁধে দিয়েছিলেন আসলে ২০২৪-এর ডিসেম্বরে। মানে তিনি একটি জি, প্রথম সাক্ষাৎকারে তিনি এটি বলেছিলেন। আজ আমরা এপ্রিল মাসের আজকে কত তারিখ? এই ১৭ তারিখে আমরা, আজকে 17 জি তারিখে জি 17 17। এপ্রিলের ১৭ তারিখে এসে আমরা এটি নিয়ে আলোচনা করছি, কারণ জামায়াতে ইসলামী তখন কিন্তু প্রফেসর ইউনূসের ওই বক্তব্যের সাথে সম্মতি জ্ঞাপন করেন নাই। তারা তখনও
নির্বাচনের সময় আসে নাই, নির্বাচনের সময় নিয়ে বিএনপি বাড়াবাড়ি করছে, আপনি নিজেও আসলে আপনার নিজের অনেক পলিটিক্যাল বক্তৃতা এটা বলেছেন। এই জন্য আমরা একটু জানতে চাইছিলাম এই শিফটটা এই সাক্ষাৎকার পরবর্তী কিনা, কারণ ডক্টর ইউনিভার্সিটি আগেও বলেছেন যে 2025-এর ডিসেম্বর থেকে উনি 2026-এর জুনের মধ্যে নির্বাচন চান, কিন্তু তখন আমরা জামাতে ইসলামীকে বলতে শুনেছি যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, এখনো আসলে নির্বাচনটা করা যাবে না। এখন আবার জামাত ইসলামী বলতেছে যে না, 2025-এর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যেহেতু উনি চেয়েছেন, আমরা চাই রমজানের আগে এটি শেষ করা হোক। তো এটি একটু শিফট কিনা অধ্যাপক? আমরা আবারও একটু আমি খালিদ ভাই বলি যে জি। এটা শিফট এই অর্থে না, যে আপনার বোধহয় মনে থাকবে যে আমরা যতই নির্বাচন নিয়ে কথা বলেছি কখনোই আমরা কিন্তু কোনো দিন, মাস, ক্ষণ, বছর কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। রাইট। আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস, দিন, বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। রাইট। এবং আমাদের আমিরে জামাতও বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার তো অনেক করা দরকার। আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুক প্রয়োজন, 5-6টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে। আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক, ওইটাই রিজনেবল, ওইটুকু সময় দিতে আমরা রাজি। সেটা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, জুন হোক, গভর্নমেন্ট যদি উইদিন দ্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে, উই হ্যাভ নো কমপ্লেইন, উই আর রেডি। ওকে, কিন্তু আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন নাই, এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন। এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা? মানে অনেকে, কেন আমি প্রশ্নটা করছি, অনেকে বলছেন যে আপনারাই এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনারা নির্বাচন চান না, নির্বাচন পরে হোক, আগে সংস্কার হোক, আগে বিচার হোক, তারপরে নির্বাচন হোক। এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপির থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন, আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন। এটি একটি বলা আর কি। না, আমরা এটাকে শিফট না বলে আপনি এইভাবে বলতে পারেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত যে ডেডলাইনের মধ্যে ইলেকশন করতে গেলে রমজান এবং বর্ষাকাল, এই ব্যাখ্যাটা আমাদের আমিরে জামাত করেছেন। এটাকে কেউ কেউ শিফট মনে করছেন, আমরা কিন্তু আচ্ছা, ঘোষিত ডেটের মধ্যেই আছি ওকে। এবং আমরা কখনো ওনাদেরকে ম্যান্ডেটরি করিনি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমাদের সম্মানিত আমিরে জামাতের যে সাক্ষাৎ হলো লন্ডনে, সেই সাক্ষাতের পরে এসে আবার একটু আলোচনার ভিন্ন মোড় নিচ্ছে, একটু ভিন্ন না, আমরা রূপ নিচ্ছে হয়তো। সাক্ষাৎকারের প্রসঙ্গটিতে আসছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি জানি যে বাংলাদেশের রাজনীতির আপনি একজন খুবই মানে রাজনীতিবিদদের পাশাপাশি আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনার লেখালেখি, পড়াশোনাতে বোঝা যায়। আমরা দেখেছি যে অনেকে এই দাবি তুলছেন যে ডক্টর ইউনূসের সরকারের 5 বছর থাকা দরকার, ডক্টর ইউনূসের আরও অনেক দিন ক্ষমতায় থাকা দরকার। আপনারা কি এই বক্তব্যের সাথে মানে সমর্থন দেন, বা আপনারাও কি মনে করেন যে ডক্টর ইউনূস আর একটু বেশি সময় থাকলে ভালো হতো? না, আমরা তা বলি না খালিদ ভাই। এই কারণে বলি না যে একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে, সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি, এবং প্রফেসর ডক্টর ইউনূসও অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল। সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত। সেটার জন্য 5 বছর সময়, এটা আমার মনে হয় কেউই, মানে একটা ফ্রি ইলেকশনের জন্য 5 বছর সময় প্রয়োজন হয় না। তার আগেই কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কনটেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয়। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে, আবার বিগত রমজান আমরা পার করেছি, আমাদের দ্রব্যমূল্য, আমাদের বিদ্যুৎ, আমাদের রেমিটেন্স, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি, নানান জায়গায় সূচক ভালো, এই প্রশংসা তো সবাই করছে। সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয়, পলিটিক্সের অত ব্যাখ্যা, গঠনতন্ত্র, সংবিধান, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না, তারা মনে করে ভালোই তো আছি। সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে, আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না। কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি,
আমাদের সংবিধান, আমাদের গঠনতন্ত্র, এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক, আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব, তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন, সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয়। না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল, আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে না করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি। অলরেডি গভর্নমেন্ট ইতিমধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন, আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে, এই জন্য আমরা এটাই বলেছি, এটি আমাদের মিয়া অবস্থান। ভাই, মানে স্যার জিনিসটা যেটা হইলো, আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াতে ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামায়াতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না, পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি, বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামায়াতে ইসলামী যেগুলি যেগুলি করতে চায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া, বিভিন্ন জায়গায় তাদের জামায়াতে ইসলামীর মাইন্ডেড লোককে বসানো, যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে, সেটি এই সরকার থাকলে যতটা সম্ভব, বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম। এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি, এক ধরনের সমর্থন ছিল, এরকম অনেকে মনে করতেছেন? এটা আমার মত না, আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাতে ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে, অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাতে ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না। আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন? আমি তো এত দেখি না। আমরা কত মানুষের কত অনুরোধ করি, হ্যাঁ কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি, আমাদের কত 10টা বললে একটা হয়তো শোনে। হ্যাঁ। কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে কেমন ভাবে সবগুলি বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে, শিক্ষক প্রশাসন থেকে শুরু না করে না উপাচার্য। না না, এটা ঠিক না। আপনি চেক করেন, দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি, কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা লোক। আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে। আচ্ছা। মানে একটা লোক একটু ভালো হলে, সৎ হলে, মুখে একটু দাড়ি হলে, একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক। এটা একটা আলোচনা। আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই। হ্যাঁ আমার ডিসি একবার হ্যাঁ খুলনা, আমি তখন মোস্ট প্রবাবলি এমপি ছিলাম। তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানান ভাবে, ওরা তো আনডিউ প্রিভিলেজ চায়, হুম, তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে। তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার, আমাদের এই কাজগুলো একটু করে দেন, আমরা আপনাকে, ওরা আনডিউ কিছু হুম, প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি। হুম, কিন্তু ডিসি সাহেব সৎলোক ছিলেন, হুম, উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন। হুম, ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে, পরোয়ার ভাই, খুলনার যে ডিসি, এ হ্যাঁ। বেটা জামাত করে কেন? মানে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম, টাকা নিতে চাইলো না। অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম, কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না, আমাদের কোনো দলীয় লোক না, একটা ভদ্রলোক, একটা অনেস্ট পার্সন। ওকে। তো এই জন্য খালিদ ভাই, এটা একটা পারসেপশন হয়েছে যে লোকটা একটু নামাজি হলে, সৎ হলে, মিথ্যা না বললে, চলাফেরা যদি একটু পরিচ্ছন্ন পরিশুদ্ধ মনে হয়, বলে ও জামাত হয়ে গেছে। এটা থেকে কিছু তো লোক থাকে, আচ্ছা। কথা একটু পাইলে বলে এমনি তো আহ, নাচুনে বুড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি, তো আচ্ছা, ঢোলের বাড়ি দিলে বুড়ি আবার নাচে। ব্যক্তিগত অনেস্টি থেকে এটা পার্টি এজ এ জামাতে ইসলামী, এজ এ পলিটিক্যাল পার্টি, আমরা জামাতকে কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে দিয়ে যাইতে দেখি। উদাহরণ দেই পারর ভাই, সেইটা হচ্ছে জি যে জি লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার, কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার। না জি জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয় না। আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই, অস্বীকারও করেন নাই। সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন। তো জি আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি, পলিটিক্যাল ম্যাপিং, এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন, সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে, সেগুলো আমরা পরে আসবো, আমরা জামায়াতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা কথা বলতে পারে না, তো জামায়াতে ইসলামী কি করে, চুপচাপ থাকে, বলতে চায় না, এক ধরনের কৌশলের আশ্রয় নেয়। ওইটা আপনি কিভাবে দেখবেন? এই লন্ডনের বৈঠকটা থেকে শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি। না, ধন্যবাদ অবস্থা খালিদ ভাই। আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি প্লিজ যে প্লিজ। জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না। আমরা সরাসরি তো বলি না, আমরা পরোক্ষ বা অসরাসরিও কখনো মিথ্যা বলি না। আপনার মিথ্যা প্রশ্ন আমাদের এড়ায় অভ্যাসে যান নেই। আর কি, তবে প্রশ্ন আমরা চুপ ঠিক, থাকতে পারি, যেই প্রশ্ন কখনো একটু কখনো চুপ থাকি, এটা আনকমফোর্টেবল, ঠিক, এটা আপনার একটু এড়ায় এটা যান। ঠিক।
অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না, মিথ্যা বলেন না, ঠিক এড়ায় যান আর কি। আমি এটার উদাহরণ একটু পরে দিব পরার ভাই আপনাকে। যাই হোক, এইটা যদি আপনি একটু আচ্ছা বলেন। ঠিক আছে, যেটা তা আমি এইটা একটু বলে নিই। জি আপনি যেটা শুরু জি, করেছেন লন্ডনের আজকে মিটিং। আমাদের সম্মানিত আমিরে জামাত জি মিড দ্য প্রেসে এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম, ব্রাসেলস, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন, বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন। তো উনি কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন। তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসেছেন। ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে। তো যেহেতু উনি গেলেন, উনি এই চিন্তাতেই গিয়েছেন, সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই, যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম, উনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের একজন শ্রদ্ধেয় সহকর্মী, এখন একদিকে তিনি অসুস্থ, আবার একদিকে তিনি মজলুম, তার উপরে অনেক জুলুম করা হয়েছে। তো উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার, যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি। তো যেহেতু লন্ডন যাচ্ছি, সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো, এইটা উনি চিন্তা করে ব্রাসেলস, বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন, এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন। আর ওনার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন, তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে। সেইভাবেই উনি এবং আমাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন, এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন, এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন, পারস্পরিক কুশল বিনিময় করেছেন। কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি। তবে এটা তো ঠিক, যেটা আজকে আমির জামাত মিড দ্য প্রেসে বলেছেন, যে আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা 1 ঘন্টা, তো শুধু তো চা আর চুপ থাকা হয় না, কিছু গল্প তো হয় সেখানে, রাজনীতি, সমাজ, দেশ, নির্বাচন, অনেক প্রসঙ্গ আসছে। কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী, সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয়। জাস্ট কথা বলতে হয়, গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু, সেটুকুই হয়েছে। এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না, এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন। আচ্ছা সেরকমই কিছু আচ্ছা, কথা এর এখন মধ্যে বাইরে আমি আলোচিত মাঝখানে হচ্ছে একটা প্রশ্ন করি। খালিদ ভাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে বিশেষ করে 5 আগস্টের পর, আমি যদি ম্যাপিংটা বলি, সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুযুধান অবস্থানে। জনাব শফিকুর রহমানও, জনাব মিয়া গোলাম পারোয়ারও, তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন, বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন, বিএনপির নেতৃত্বের জায়গা থেকে। আসলে জামায়াতে ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না, কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন। এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি। আপনি কি মনে করেন যে এই কুশল বিনিময়টা, যেটা ঢাকায়ও হতে পারতো, ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো, এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে? জামায়াত আর বিএনপির মধ্যে কি আবার পুনর্বন্ধুত্ব তৈরি হবে? আমি বুঝতে পেরেছি খালিদ ভাই, জি আমি এই প্রসঙ্গটাই আসবো। তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামাতের আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে, এটা মিডিয়াতে নানানভাবে এসছে। এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফ্যাসিবাদীর পতিত স্বৈরাচার যখন বিদায় নিল, রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ। আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি, লং টাইম করেছি, সকলেই আমরা নির্যাতিত। জামাত শুরুতে আমাদের উপরে আক্রমণ এসেছে, শেষ জুলুমা আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে। বিএনপিরও প্রচুর তাদের উপরে জুলুম করা হয়েছে, তারাও মজলুম। আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, তারাও জুলুম এর শিকার হয়েছেন, তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে, আয়না ঘরে, ক্রস ফায়ার, রিমান্ড। তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপিও হয়েছে, এটা সম্পর্ক আমাদের ছিল। কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো, পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে, এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো, এবং বিএনপি বা জামাতের
জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে কর্মীদের এই ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তো আমরা নির্বাচনে যাব। তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে, জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে। তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা এটা তো খুব ন্যাচারাল, দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এটা ছিল, কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে, ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ, খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি, সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো আমাদেরকে খুব ব্যথা দিয়েছে, যে ভাষাগুলো আওয়ামী লীগ ব্যবহার করত, তাদের ভাষা, আমি সে ভাষাগুলো এখানে আর বলতে চাই না, যে কোনো জিনিস তিক্ত না হোক, সেই ভাষায় আমরা কিছু সমালোচনা শুনতাম। তখন আমাদেরও তখন দায়িত্ব হয়ে পড়তো অন্তত ওই কথাটুকুর জবাব দেওয়া, যে ওই সমালোচনাটা যে সত্য নয়, তা যদি আমরা অতটুকু জবাব একেবারেই গার্ডের ল্যাঙ্গুয়েজের নিয়ম মেনে না দিই, তো আমাদেরও তো সংগঠনের কর্মীদের একটা মানসিকতা আছে। সেই কারণে রাজনীতিতে ভিন্ন মত, বক্তব্য, বিতর্ক এটা খুব, আমি মনে করি যে দর্শনীয় কিছু নয়। এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। আমরা কিছু ভুল কথা হলে, ভুল সমালোচনা হলে আমরা তার জবাব দিয়েছি মাত্র। এটাকে অনেকে মনে করেছেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, দূরত্ব, বিতর্ক, ঝগড়া হচ্ছে, এরকম কিছু না। তো আলহামদুলিল্লাহ অনেকটা কমে আসছে। আমরাও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যখন একই সঙ্গে নানান সামাজিক, পলিটিক্যাল নানান ইস্যুতে, এই যে রমজান, ইফতার, নানান প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি, অনেক সময় আমাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, ফোনে কথা হয়। তো সবাই আমরা ফিল করছি যে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা মিত্র, তাদের মধ্যে কোনো বিতর্ক, বক্তব্য এমন পর্যায়ে না যাওয়া উচিত যে আওয়ামী ফ্যাসিবাদের কোন স্পেস এখানে তারা পেয়ে যায়, তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, তারা আনন্দিত হয়। এই দিকে আমাদের কারোরই যাওয়া উচিত নয়। আমি মনে করি উভয় দলের নেতৃবৃন্দের মধ্যে এই ফিলিংসটা এসেছে, এই সচেতনতা এসেছে। তো লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের এই সাক্ষাৎ, আশা করি উভয় নেতৃবৃন্দের মধ্যে এই পলিটিক্যাল যে কার্টসি, এই সৌজন্যতা, এই শিষ্টাচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতির প্রতিযোগিতা থাকবে। আজকেও আমির জামাত বলেছেন যে প্রতিযোগিতা ভালো, মতের পার্থক্য ভালো, কিন্তু আমি সেটা যেন আপনার বিরোধে বক্তব্যে রূপান্তরিত না হয়। রাইট, আমি আপনার বিরোধে রূপান্তরিত আমি হয়, এ ব্যাপারে আমরা সবাই ইনশাল্লাহ সচেতন আমি আপনার হতে পারবো। এ সাক্ষাৎ হয়তো আমাদেরকে সেই পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। আমি আপনার বক্তব্যে একদম পরিষ্কার, কারণ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল একটি এমন একটি পদ, এই পদ হচ্ছে যে ভবিষ্যতে জামায়াত আসলে কি করবে, এই মুহূর্তে জামায়াত আসলে কি ভাবছে, তার শব্দ, তার বাক্য দিয়ে এটি সবসময় বোঝা গিয়েছে গত ২০-২৫ বছর ধরে। আমি আপনার এই বক্তব্যে এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি। আমি দেখছি যে জামায়াতে ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী আর এনসিপির সঙ্গে নাই। এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত এনসিপির সঙ্গে ছিল, দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে, সেটি আর হচ্ছে না। আপনি কোনো মন্তব্য করবেন কিনা? আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারাইজেশন। না, আমি একটু মন্তব্য করব, আপনি যেহেতু প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে এনসিপি তো একটা দল, কিন্তু এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোনো দল ছিল না। তারা বৈষম্য বিরোধী আন্দোলন, সমন্বয়ক, অভ্যুত্থানের তারা বীর যোদ্ধা ছিল। সেই হিসেবে মাঠে আমরা জুলাইয়ের মৃত্যু হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সন্তান তুলো স্নেহ সাহচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি। এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি সে সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে। কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো, দল মানে পলিটিক্যাল পার্টি, তারা রেজিস্ট্রেশন নিবে, নির্বাচনে যাবে, তাদের নিজস্ব একটা লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, একটা ইলেকশনের পলিসি তাদের আছে, তারা নির্বাচন করবে, তখন তো দল টু দল, একটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো। সেই হিসেবে সম্পর্ক ব্যক্তি ব্যক্তি যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে, ইসলামী ছাত্র শিবির বলি, অন্যান্য দল, ছাত্র সংগঠন, আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল, সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে। কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন যে আমরা দূরে সরে গেছি, বিচ্ছিন্ন, না, আমরা যে ক্লোজ পার্সোনাল রিলেশনে যেটা ছিলাম সেটাই আমরা আছি। দল হওয়ার পরে আত্মপ্রকাশের অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা সেখানে গিয়েছি, শুভেচ্ছা বিনিময় করেছি। দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, রিলেশনটা কিন্তু আছে। এখন ইলেকশন নিকটে আসলে তখন পোলারাইজেশন হবে, সমীকরণ হবে, নির্বাচনে কে কিভাবে যাচ্ছে, কোনো অ্যালায়েন্স হচ্ছে, কোনো জোট হচ্ছে, কার সাথে কি যাচ্ছে, যত নিকটবর্তী হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচুরড হবে। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলিটিক্সে রূপ নেয়।
সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে খালিদ ভাই। আমরা আপনার বক্তব্যে একদম পরিষ্কার, আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন যে যখন একটি আদর্শগত প্ল্যাটফর্ম এক ছিল তখন সবাই মিলে এক ধরনের আন্দোলন করা হয়েছে, পরে যখন রাজনৈতিক দল তখন তারা তো তাদের নিজস্ব দল মত লক্ষ্য ইশতেহার সেগুলি থাকবেই এবং পরে সেগুলি পরিবেশন। আমরা আপনার কাছে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে দেখা করেছেন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতে বিএনপি জামায়াতের দূরত্ব কমবে বলে মনে করেন কিনা দর্শকদের এই প্রশ্ন করেছিলাম আমরা। দর্শকদের মধ্যে শতকরা 62% মনে করছেন যে এতে করে দূরত্ব কমবে, শতকরা 38% মনে করছেন যে এতে করে দূরত্ব কমবে না। 42,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্যার, আমাদের পরবর্তী প্রসঙ্গ হচ্ছে, আপনি জানেন যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের। সেইখানে 3টা বিষয়ে তারা সুরাহা চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে হচ্ছে যে পররাষ্ট্র সচিব আমাদের যে ব্রিফিং করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি বলেছেন যে এই 3টা অমীমাংসিত বিষয় হচ্ছে 1971 সালে তৎকালীন সশস্ত্র বাহিনী, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে, আটকা পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণ এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970-এর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের জন্য বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। আমরা যদি 3টা বিষয়ে জামাতে ইসলামের একটু মন্তব্য জানতে চাই, আপনি কি মনে করেন 1971 সালের ঘটনার জন্য, সশস্ত্র আক্রমণের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত রাষ্ট্র বাংলাদেশের কাছে? এটা নিয়ে যদি আমি শুরু করতাম, বাকি দুইটাও একটু। হ্যাঁ, ধন্যবাদ। আপনি পররাষ্ট্র সচিব পর্যায়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈঠকে উত্থাপিত 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় 15 বছর পর দুদেশের দ্বিপাক্ষিক এই গুরুত্বপূর্ণ বৈঠক আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক বলে মনে করি। সেখানে যে কথাগুলো উঠেছে যে তদানীন্তন পাকিস্তানে গণহত্যার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া, এরপরে বলা হয়েছে যে সম্পদের ন্যায্য হিস্যার প্রশ্ন এবং ঘূর্ণিঝড়ে যে সহযোগিতা এসেছিল সেই সাহায্যের অর্থ। আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যে প্রশ্নগুলো, যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সবগুলোই যৌক্তিক এবং এটার সমাধান হওয়া উচিত। এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা, মনের কথা। আমরা জামাত ইসলামী মনে করি আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। ফলে গণহত্যা যে হয়েছে এটা ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড ম্যাটার। ফলে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, প্রকৃতভাবে যারা জড়িত ছিল তার প্রমাণ আছে, ফলে তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং আটকে পড়া পাকিস্তানিরা এখানে অনেক মানবতার জীবনযাপন করছে, তাদের অনেকের খুবই অমানবিক জীবন সম্পর্কে আমরা অবহিত আছি। এদের ফেরত নেওয়ার দাবি যথার্থ এবং সম্পদের ন্যায্য হিস্যার যে প্রশ্ন উঠেছে, ঘূর্ণিঝড়ের সময়ের যে ত্রাণ সাহায্যের প্রশ্নটা সম্পর্কে যদিও আমরা ওই সময়ে বয়সের চেতনায়, সচেতনতায় অতটা ম্যাচিউর ছিলাম না, এই ব্যাপারে কি তথ্য আছে আমি জানি না। যদি সেটা সত্য হয়ে থাকে এই অর্থের ব্যাপারে, সব কিছুরই একটা ন্যায্য মীমাংসা এবং নিষ্পত্তি হওয়া উচিত। এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। খালিদ ভাই। জি স্যার, আপনি একদম স্পষ্টভাবে বললেন যে যেহেতু গণহত্যা হয়েছে সেটা সারা দুনিয়া জানে, সেহেতু তাদের এই অবস্থানের ক্ষেত্রে তাদের ক্ষমা চাওয়া উচিত। আটকে পড়া পাকিস্তানের প্রত্যাবর্ষণটাও একটা দাবি, ন্যায্য হিসাব প্রদান সেটি আসলে থার্ড পার্টি, মানে আমি মনে করে থাকি আমাদের যে দাবি আন্তর্জাতিকভাবে যদি এটি প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই এটি দিতেও পারবে। আমি এখন যদি একটু জামায়াতে ইসলামের অবস্থান জানতে চাই, 1971 সালে জামায়াতে ইসলামীও তো, আমি বারবার এই প্রশ্ন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে আমার করতে হয় যে 1971 সালে তো জামায়াতে ইসলামীরও একটা অবস্থান ছিল। সেই অবস্থান থেকে কি জামায়াতে ইসলামী তাদের জায়গা থেকে তারা জাতির কাছে ক্ষমা চাইবে কিনা, তাদের অবস্থানটা ভুল ছিল সেরকম বলবে কিনা, তারা এটা সম্পর্কে নতুন কোনো মন্তব্য আর দিবে কিনা? আমি একটু আপনাকে মনে করে দিই জনাব মিয়া গোলাম পরোয়ার, আমাদের জামাতে ইসলামীর সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম কিন্তু তার একটা বক্তৃতায় কাছাকাছি একটা কথা বলেছিলেন, কিন্তু সেটা তার আনুষ্ঠানিক জামায়াতে ইসলামীর একটা ক্ষমার প্রস্তাবনা কিনা, সেইটা একটা ভুল স্বীকার করা কিনা, সেইটা আমরা জানি নাই এখন। এই ব্যাপারে আপনাদের দলগত অবস্থান কি অধ্যাপক? ধন্যবাদ। আপনি একটা রিয়েল হিস্ট্রি তুলে ধরেছেন। অধ্যাপক গোলাম আজম আমাদের সাবেক আমির জামাত, উনি যখন নাগরিকত্ব উচ্চ আদালতে পুনর্বহালের মাধ্যমে যখন আদালত থেকে নাগরিকত্ব সহকারে মুক্ত হলেন, তখন বায়তুল মোকাররমের উত্তর গেটে ওনাকে একটা নাগরিক
একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল, ঐতিহাসিক সম্বর্ধনা। সেই বক্তব্যটা নিশ্চয়ই, বিং এ জার্নালিস্ট, আপনি হয়তো সেই বক্তব্যটা পেয়েছেন, বুকলেট আকারে সারা দেশে আমরা ছেপেছিলাম। সেখানে তিনি শেখ মুজিবুর রহমান, সরওয়ার্দী, শেরে বাংলা, জিয়াউর রহমান, মৌলানা আতাহার আলী, আরো অনেক, মৌলানা ভাসানী, বাংলাদেশের জনগণের ঐক্য, স্বাধীনতা, জাতীয় মুক্তি, এদেশের মানুষের কল্যাণে যাদের যে অবদান সব স্বীকার করেছিলেন। এবং স্বাধীনতা যুদ্ধকালে উনি খুব কর্ডিয়ালি, মানে হৃদয় খুলে বলেছিলেন যে আমরা মানুষ, আমাদের রাজনীতির নানান ভূমিকায় ভুল হতে পারে। তো আমি সকলের কাছে আজ আমার আচরণে আমাদের কোনো ভূমিকায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন করছি। সেই বক্তব্যের বুকলেট, বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে এবং সারা দেশের মানুষের কাছে সেটা গিয়েছিল। খালিদ ভাই, আমি মনে করি যে ওই সময় জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের যে পক্ষ নিয়েছিল, এটা তো নিশ্চয়ই সত্য। এটা একটা পলিটিক্যাল ডিসিশন। রাজনীতির পরবর্তী ইতিহাস বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে ভুল বলতে পারেন, এই অধিকার সবার আছে। তো সেই কনসেপশনেই কিন্তু অধ্যাপক গোলাম আজম, এই মাটি মানুষ, এখানেই তিনি জন্মেছিলেন। তার প্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের পারসেপশন বিবেচনা করেই কিন্তু বায়তুল মাকের উত্তর গেটে তিনি কিন্তু নিজের অকপট এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। আমি মনে করি তার বক্তব্যের মধ্য দিয়ে, সেই সময় জামাত ইসলামীর আমির হিসেবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে তিনি মেনে নিয়েছেন, স্বীকার করেছেন। এবং আমাদের একটা বাস্তবতা কি খালিদ ভাই, যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা করে, শুধু যে কোনো যৌক্তিক কারণে করে তা না, জামাত ইসলামীর কে নানান দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা, আমরা যত কথাই বলি, কিন্তু জামাতকে তারা পছন্দ করতে চায় না। পলিটিক্যাল একটা ইন্টেনশন থেকে, একটা আদর্শিক জায়গা থেকে তারা কিন্তু, আমরা ভূমিকার ক্ষেত্রে হ্যাঁ না, বা অধ্যাপক গোলাম আজম সাহেব কি বলেছেন, আমরা যদি আরো 2-3 বার ওনার মতো করে কোনো কথা বলি, এই কথা কোনোদিন শেষ না, করবে না আমার এমন মনে হয় কিছু আমার ব্যক্তি, মনে এমন আমার কিছু মনে হয় দল স্যার, সমাজে কিন্তু আছে, স্যার আপনি যদি একটু এখনো খেয়াল আছে। করেন, আপনি দেখবেন, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। বাংলা একটা প্রবাদ আছে, মায়ের কাছে মাসির বা মায়ের, না না, ঠিক আছে, যে ওই ঠিক গল্প আছে। বলে তো আসলে লাভ নাই। কিন্তু জামায়াতে ইসলামী কিন্তু খুব খুব মানে আমি কি বলবো যে যে খুবই আর্কাইভ মেনটেন করা, খুব রেকর্ড মেনটেন করা, তাদের প্রত্যেকটা জায়গায় আমি একটা খুবই মানে কি বলবো, এটাকে একটা নিখুঁত পেশাদারত্বের আমি একটা ছাপ পাই, যার জন্য আমি জামাতে ইসলামীকে সবসময় এর জন্য আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাদেরকে 71-এর প্রশ্নে প্রশ্ন করলে শুধু মরহুম আমিরে জামাত গোলামে আজমের কথাই শুধু বলতে হবে কেন? আপনারা একটা দলগতভাবে একটা রেজলিউশন কেন নেন না, এটা কেন বলেন না, সেটা একটু আমাদের একটু বলবেন কিনা? কারণটা হচ্ছে, আমরা কিন্তু সুযোগ পাইলে আমরা দেখি জামায়াত ইসলামের নাম করে, কেন্দ্রীয় পর্যায়ে না, কিন্তু জামায়াত ইসলামের নাম করে আক্রমণ করা, 71 সালকে আক্রমণ করা, স্বাধীনতা যুদ্ধকে ঠিক ওন না করা, মানে কি বলবো। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যেহেতু গোলাম আজম সাহেবের কথা বললাম, তার বড় ছেলেও আয়নাঘর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই, বা এই জাতীয় সঙ্গীত চাই না। পরে জামায়াতকে আবার বলতে হইলো যে না, আমরা আসলে এই জাতীয় সঙ্গীত, মানে এই অবস্থানটা একটা রেজলিউশন নিয়ে একটা পরিষ্কার করে মাফ করবেন, পরিষ্কার করে বললে এইটা কি জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা পরাজয় হবে বলে আপনারা মনে করেন? মানে গোলাম আজম সাহেবের বক্তব্যটাই আপনারা যদি একটা রেজলিউশন নিয়ে পরিষ্কার করে বলেন, কোনো যদি কিন্তু তবে ছাড়া, জানান মিয়া গোলাম না, পরোয়ার। যদি না, ধন্যবাদ খালিদ ভাই। আমরা মনে করি যদি প্রয়োজন হয়, আমরা তো বারবার কথা বলেছি, এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানও ঠিকানাতে আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নে কিন্তু উনি চমৎকার আপনার প্রশ্নের জবাব দিয়েছিলেন, উনি বক্তব্য রেখেছিলেন। এবং আমরা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে ডিক্লারেশন দিয়ে বলেছি। এখন আপনি যদি মনে করেন, বা জনগণ যদি মনে করে যে না, আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত, আমরা ভাববো, প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়। যেমন এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন 71-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই, 24-এই দ্বিতীয় স্বাধীনতা।
আমরা যদি আপনার কথাগুলিকে একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি, আসলে এটা কি ভেজাল স্বাধীনতা, মানে 24 পর্যন্ত কি তাহলে আমরা পরাধীন ছিলাম? মানে আমি কিন্তু শেখ হাসিনার আমলটা মাথায় রেখেই বলতেছি যে 15 বছর মানে হেন দুঃশাসন নাই, শেখ হাসিনা আমাদেরকে তার মধ্যে দিয়ে নেন নাই, কিন্তু তার জন্য কি 71 একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে? এবং না না, ভেজাল মানে ভেজাল আপনি বলছেন স্বাধীনতা যে হবে না প্রকৃত স্বাধীনতা খালিদ ভাই। অর্জিত হয় নাই। যদি আপনার পরার কথা ভাই, শেষ হয় তো আমি বলি। জি জি বলেন। আমি বলি, আপনি জানবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে উদ্দেশ্য ছিল, দি প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর্টিকেল 152 সাব আর্টিকেল, সংবিধানের যে সপ্তম তফসিলও আছে, 10ই এপ্রিল 1971-এ যে ঘোষণাটা আমাদের ছিল, ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুইটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ডিক্লেয়ার অ্যান্ড কনস্টিটিউট বাংলাদেশ টু বি সভরেইন। কি বলা হয়েছে? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা। এই যে ঘোষণা দিয়ে, এটাই তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু বিধৃত হয়েছে। তো এখন আমাদের 72 সালে 4 নভেম্বর কিন্তু গণপরিষদে এই সংবিধান পাশ হয়েছে। এখন আমাদের সংবিধানে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা, লক্ষ্যের কথা বলা হয়েছে। আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতা 53 বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য, সেই হিউম্যান ডিগনিটি, সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি। তাই 24-এর একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম, নিষ্ঠুরতম ফ্যাসিজম, আমি বলবো উনি শুধু ফ্যাসিস্ট নন, উনি স্যাডিস্টও ছিলেন। এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি, এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র সংস্কারের নানান যে চিন্তা আসছে, এর মধ্যে দিয়ে এমন একটা রাষ্ট্রযন্ত্রে আমরা ফিরে যেতে চাই যেখানে সেই 53 বছরে না পাওয়া সাম্য, না পাওয়া মানবিক মর্যাদা, না পাওয়া সোশ্যাল জাস্টিস যেন আমরা ফিরে আনতে পারি। এই সেন্সে হয়তো অনেকে বলছে যে দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, এই সেন্সে বলছে, কিন্তু স্বাধীনতা অবশ্যই 71 সালে আমরা অর্জন করেছি। এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্ত জীবন, স্বাধীন জীবন ছিল। কিন্তু মানুষের যে মুক্তি, মানুষের যে সাম্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক আধিপত্যবাদের হাত থেকে নিজেদের জীবনকে, আমাদের ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অনাহারী মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানো, শিক্ষা, অর্থনীতি, জুডিশিয়ারি, এভরি সেক্টর অফ আওয়ার লাইফ, আমাদের যে মুক্তির কথা, শুধু একটা মানচিত্র, একটা পতাকা আর একটা জাতীয় সঙ্গীত স্বাধীনতা নয় খালিদ ভাই, আমাদের সেই মুক্তির কথা আমরা বলেছি যে এই জন্যই আমাদের নতুন করে এই মুক্তি আমাদের ফিরিয়ে আনতে হবে। খালিদ ভাই, আমরা একটু পুরনো কথায় ফিরে আসি যে আপনি আপনি মানে আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম দেখছিল যে গত কত দিনে কি বলা হয়েছে। এর মধ্যে কিছু শব্দ আছে, যেমন আমি শব্দগুলি জেলে, যে আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি বানিয়েছে, তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াতে ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায়, 4 দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এসব বিষয় তুলে ধরে জামায়াতে ইসলামীর কয়েক মাসের ভূমিকাকে মুনাফিকি, এই শব্দটা বলা হয়েছে, মুনাফিকি এটা করছে, এইটাকে আপনারা কি বলবেন? মানে আমরা কি জামায়াতে ইসলামীকে এইরকম একটা দেখবো যে জামায়াতে ইসলামী সতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল, যদি তাদের কথা এটা ঠিক হয় না, আপনি এটাকে কিরকম? আমি ধন্যবাদ জানাই জি, এই প্রশ্নটা উত্থাপনের জন্য। প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা একটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে, এটা সঠিক কিনা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্থাপন করলাম। আমরা জামাত ইসলামী কখনো আমাদের আচার আচরণে মুনাফিকি করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তিনি যে রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞা উনি তুলে নিলেন, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, যেটাকে পিপিআর বলা হয়, সেই প্রত্যাহারের সুযোগে বাংলাদেশে শুধু জামাত ইসলামী কেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও তো রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আওয়ামী লীগের রাজনীতি, অন্যান্য দলের রাজনীতি, অন্যান্য অনেক ইসলামী দলের রাজনীতি, তখন তো কোনো আমরা দল ছিলাম না। তো ফলে শুধু জামাত ইসলামীকেই বলা হচ্ছে, এবং আমরা তো কোনো করুণার কারণে, দয়ার কারণে নয়, একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন
জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল। এটার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র, যে মাল্টিপার্টি ডেমোক্রেসির যে দর্শন নিয়ে তিনি বাম, ইসলামী এবং সব পন্থার লোককে এক মোহনায় এনে দেশ গড়ার যে রাজনীতিতে চলে গিয়েছিলেন, আমরা পরবর্তীকালের এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন, সেই উদারতা, সেই বক্তব্য, সেই দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করি। সেজন্য এটার জন্য আমরা উই আর গ্রেটফুল টু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কারণ তিনি এই উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল। এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা 79 ইলেকশনে অংশ নিয়েছি, আমরা পরবর্তী সব ইলেকশনে অংশ নিয়েছি, 91-এ আমরা একা একা কোনো জোট ছাড়া নির্বাচনে নিয়ে 18টি আসন পেয়েছি, আমরা মহিলা এমপি ছিলাম, আমরা 2001-এ ইলেকশন করেছি। আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসন এবং আধিপত্যবাদ বিরোধী একটা জোট করে বেগম খালেদা জিয়া, অধ্যাপক গোলাম আজম, হোসেন মোহাম্মদ এরশাদ এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এই 4 নেতার নেতৃত্বে মোস্ট প্রবাবলি 99 সালের দিকে একটা 4 দলীয় জোট আমরা গঠন করেছি। এগুলো তো দেশের রাজনীতি, দেশের আধিপত্যবাদ বিরোধী জনতাকে তাদের আদর্শিক জীবন, মুক্ত জীবনে নেওয়ার জন্য এগুলো বেগম জিয়া, আমরা বলবো তিনি দেশকে ভালোবাসেন, দেশপ্রেম থেকে আদর্শিক ভিন্ন মত পথ ভুলে তিনি সকলকে, তিনিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো একসাথে এসে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটা পাটাতন তিনি তৈরি করেছিলেন। এটা তো জামাতও সেখানে এসেছিল, সেখানে অনেককে অনেক কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা কোনো করুণা নয়, এটা ছিল সেই সময়কার পলিটিক্যাল রিয়েলিটি। ফলে এইটার কৃতিত্ব না জামাতের একা দাবি করা উচিত, না বিএনপি, না কোনো দলের দাবি করা উচিত। যে মহান ব্যক্তিরা এই রাজনীতি করে আমাদের প্রজন্মকে এই উদারতা, এই ঐক্য, একসাথে চলা, এই যে ইনক্লুসিভ পলিটিক্সের যে ধারার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন, এখান থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়ার আছে। কিন্তু দুর্ভাগ্য, দুঃখ হলো এখন আমরা যারা রাজনীতি করছি আমাদের মধ্যে সেই উদারতা সকলকে নিয়ে আমি তো একজন নবীন পার্লামেন্ট মেম্বার ছিলাম। আমার মনে আছে সেদিনের কথা, 2001 থেকে আমি 6 পর্যন্ত যে এমপি ছিলাম, সেখানে আমরাও অনেকের বিরুদ্ধে পার্লামেন্টে অনেক বক্তব্য রেখেছি। সিনিয়র পার্লামেন্টারিয়ান, রাজনৈতিক অনেক বিতর্ক পার্লামেন্টে হয়েছে। যেই সেশন শেষ করে আমরা বেরিয়েছি, দরজা দিয়ে বেরোচ্ছি, লিফট দিয়ে নামছি, যাদের বিরুদ্ধে আমরা বক্তৃতা করেছি তারাই আমাদের হাত মিলিয়েছেন, আমাদের পিঠ চাপড়ে বলেছেন ভালো, আমরাও তাদেরকে থ্যাঙ্কস দিয়েছি। এই যে রাজনীতির যে উদারতা, সৌহার্দ্য, এটা যেন আমরা ধীরে ধীরে যেন হারিয়ে ফেলছি। এখন শুধু আমার কি করার, আমার করুণায় যেন উনি চলেন, উনি আমার কথা রাখলেন না। আমরা তো স্বাধীনভাবে আমরা সব ইলেকশনে গিয়েছি, তারপরে আমরা জোট করেছি। এটা জোটের শরিক দলের সবার বিশ্লেষণ করার প্রয়োজন যে সেই জোটের রাজনীতির পরে আমরা কাদের সঙ্গে কি আচরণ করেছি। 91-এ উইদাউট এনি কন্ডিশন নিঃশর্তভাবে বিএনপিকে সরকার গঠনে আমরা সাহায্য করেছি। শেখ হাসিনা আওয়ামী লীগে যে আসন পেয়েছিলেন জাতীয় পার্টি দিয়ে, সব মিলিয়েও তিনি করতে পারছিলেন না। তিনি জামাতের, আমি অধ্যাপক গোলাম আজমের কাছে এসেছিলেন, বিএনপির পক্ষ থেকে আসা হয়েছিল আমরা আধিপত্য রাজনীতিকে দাঁড় করাবার জন্য আমরা বিএনপিকে দিয়েছি। তখন তো আমরা জোটে ছিলাম না, উইদাউট এনি কন্ডিশন আমরা দেশকে ভালোবেসে করেছি। এখন এটা কি, এর জবাবে আমরা কি পেয়েছিলাম? এর জবাবে অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে, আমাদের শত শত নেতা কর্মীদেরকে ক্যাম্পাসে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে। আমরা ধৈর্য ধরেছি, তারপরেও আমরা পরবর্তীতে এসে আবার 2001-এ কিন্তু আবার আমাদের লোকদের উদারতাটা আমরা চেষ্টা করেছি। তেমনি আমাদের সকলের এই উদারতার চেষ্টা থাকলে রাজনীতিতে সহমর্মিতা থাকবে এবং সবাইকে নিয়ে চলার মতো একটা রাজনীতির ধারা কিন্তু বাংলাদেশে তৈরি হবে। খালেদ ভাই, আমার কাছে মনে হয় যে একটা জিনিস শুধু একটু বলা, যে শেখ হাসিনা গোলাম আজমের কাছে গিয়েছিলেন, এটা আপনি বললেন, মানে শেখ হাসিনা কি গোলাম আজমের কাছে গিয়েছিলেন? না, শেখ হাসিনা না, তার প্রতিনিধি গিয়েছেন। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমরা জামায়াতে ইসলামের ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী রাষ্ট্র। এখন ঘটনা হচ্ছে যে জামায়াতে ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আদর্শের কথা বলে, কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন, শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন, তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন। এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা, মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কিনা? না, আমি খুব সুন্দর কথা বলেন। আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম। নারী নেতৃত্ব মেনে নেন, আক্ষরিক অর্থে এই কথাটা
আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ নারী নেতৃত্ব মানে কি, জামাত ইসলামের আমির তো কোনো নারী না, আমাদের আমির তো একজন পুরুষ। বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম, বেগম জিয়া তার দলের নেত্রী, না, জোটের এরশাদ সাহেব নেত্রী, ছিলেন তার জোটের দলের নেতা। নেত্রী, জোটের আর নেত্রী। জোট আপনার তো সাথে ছিল তর্ক করে পারবো না, কিন্তু উনি জোটের নেত্রী। না, তা জোটের নেত্রী মানে চারটা দল চারটা একটা দলের মতের সাথে যে আমরা জোট, মিলেছি, সেই জোটের তিনি প্রধান নেত্রী। তার অর্থ তিনি জামাতের নেত্রী না, তিনি জোটের নেত্রী ছিলেন। তো Okay. জোট একটা তো হতে পারে, জোট একটা পলিটিক্যাল আইডিয়াতে একটা আধিপত্যবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা জোট হয়েছিল, তার তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন, এবং তিনি ব্যক্তি বেগম জিয়া হিসেবে নয়, বিএনপির চিফ হিসেবে তিনি দলের প্রধান হয়েছেন। উনি ওখানে যদি কোনো পুরুষ থাকতো তিনি ওই জোটের প্রধান হতেন। সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে, আমাদের নেতা তো পুরুষ। ওকে, এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করার মানে চেষ্টা করে। আমরা জোট, তো বিএনপি আপনারা যখন জোট করেছেন, আপনারা যখন জোট করেছেন, খালেদা জিয়া আপনাদের নেতা ছিলেন না? না, খালেদা জিয়ার কথা আমাদের দল চলেনি, জোটের কর্মসূচি কম্বাইন্ড কর্মসূচিতে আমরা খালেদা জিয়া ঠিক জোটের করে সিদ্ধান্ত দিয়েছেন নিয়েছি। না আপনারা কত আসনে নির্বাচন করবেন, বিএনপি কত আসনে নির্বাচন করবেন? না, আমরা সবাই মিলে করেছি, কেউ একক সিদ্ধান্ত করেনি। আমরা যাদের সাথে জোট খালেদা করেছি যখন সবাই কোনো মিলে সিদ্ধান্ত, আমাদের যখন সিট কোনো আর সিদ্ধান্ত নিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মতদ্বৈততা হয়েছে, তখন খালেদা জিয়ার সিদ্ধান্তই প্রিভেল করে নাই? চারটে দল বা 8টা দল বা 20টা দলেরও জোট ছিল, দলের মধ্যে মত বিনিময় হয়েছে, আলোচনা হয়েছে, দলের মধ্যে যখন অধিকাংশের মত, মেজরিটি যখন মত দিয়েছে সবাই সেটা মেনে নিয়েছে। একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে, হয় অধিকাংশের ভিত্তিতে, নাইলে সর্বসম্মত, তা নাহলে তো কোনো জোট অ্যালায়েন্স পায় না। Okay. তার অর্থ এই না যে আমরা আরেকজনের লিডারশিপ মেনে নিয়েছি। জোট এক জিনিস আর দল আর এক জিনিস। Fine. আমাদের দলের নেতা কিন্তু পুরুষ। জামাতে ইসলামী, Thank you, খালিদ ভাই। জামাতে ইসলামীর আমির, আমিরে জামায়াত এবং সেক্রেটারি জেনারেল, তারা দুইজন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে, মন্ত্রিসভায় সভাপতিত্বে বসেছেন না? সেটা সরকার, সেটা কোনো দল নয়, গভর্নমেন্ট। একটা মানে গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনায়, তারা মেজরিটি পেয়েছে, সরকারের রাষ্ট্র প্রধান হয়ে গেছে, পরিচালনায় এখানে তো নারী ঠিক আমাদের আছে? কিচ্ছু বলার নেই। আমরা তো সরকারের আনুগত্য করছি, ওই সরকারের অধীনে বসবাস করেছি, ওই সরকারের অধীনে আমাদের লোকেরা চাকরি করেছে, বেতন নিয়েছে। এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস, আর দলের আনুগত্য কিন্তু মানে খালি রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন, তিনি যদি থাকতে পারেন, তাহলে সেটা নিয়ে জামাতের কোনো ভিন্ন অবস্থান নাই? না, ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না, এটা হচ্ছে ইসলামী শরঈ বিধান। Okay. কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ওটা তো ইসলামের রাষ্ট্র ছিল না। Okay. প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্র উনি চালাচ্ছেন, আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর বাউন্ড টু ওবে দ্য অর্ডার, আমাদের মানতে হয়েছে। দলের প্রধান তো আমাদের পুরুষ, আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার 1 ব্যক্তি হবেন, সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে। সেই ক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, তাই তো? জি জি জি। তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, তাহলে জামাত ইসলামিক একটি দল বা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায়, সেটাকে একটু মানে কি বলবো, একটা দ্বৈত অবস্থান হচ্ছে কিনা? না, আমরা আমরা ইসলামের যে বিউটি, ইসলামের যে ওয়েলফেয়ারের যে কনসেপশন আছে, প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুঃখী, বঞ্চিত, অনাহারী এবং মানে নির্যাতিত, নিপীড়িত, অধিকারহারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন, বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মানুষের আয় উপার্জন, জীবন জীবিকা, সুবিচার, সেই কল্যাণ, সেই সুবিচার, সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, নারী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুলের যুগে যেমন সেই শাসন থেকে, সেই গুড গভর্নেন্স, সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে। আমরা মনে করি সেই সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে, এমন কল্যাণ আছে, তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয়, তার সুফল অমুসলিমও পাবে, নারীরাও পাবে, মুসলিমরাও পাবে, সকলেই কল্যাণ পাবে। সূর্যের আলো যেমন সকলকে আলো দেয়, বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলার প্রদত্ত বিধানের ভিত্তিতে যে সুফল, যে কল্যাণ দেশের সব নাগরিক সমানভাবে ভোগ করবে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, আবার বলেছেন লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বাইয়িনা, কিতাব, মিজান, রাসূল দিয়ে সুবিচার কায়েমের জন্য বলেছেন। আমাদের ছেলেরা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহ সূরা হাদিদের মধ্যে সে জাস্টিসের কথা বলেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত। আমি যে সুবিচার দিয়েছি আসমান থেকে নাজিল হওয়া কিতাবের ভিত্তিতে, সেই সুবিচারের মধ্য দিয়ে তোমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো। জামাত ইসলামী সেই সমাজ কায়েম করতে চায়,
আশা করি এতে সব ধর্ম বর্ণ আপনি নির্বিশেষে সকলের কল্যাণ হবে। আপনি মনে খালিদ ভাই, করেন কিনা যে 1971 সালের যে 10ই এপ্রিল যে মুজিবনগর ঘোষণার কথা আপনি বলছিলেন, যেখানে আসলে বৈদ্যনাথ তকলা থেকে বা মুজিবনগর থেকে যে ঘোষণা এসেছিল, স্বাধীনতার ঘোষণা 1971 সালে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, যে জি সাম্য, জি জি, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটাই মানে আমার কাছে, যে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার অধিকার এই রাইট, রাষ্ট্রে সমান থাকবে। কিন্তু আপনি যে রাষ্ট্রের কথা ইনশাআল্লাহ। বলছেন, সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব? সমান, সমানের সমান আর সুবিচার, হুম। মানে আপনার একটা না, উদাহরণ দিতে হয়, এখানে আমরা তো অনেকে বুঝে, সাম্যের কথা, আপনি বুঝবেন। আমরা তো সাম্যের কথা সাম্য, শুনলাম। সাম্য না সবার ক্ষেত্রে কি সমান সাম্য হবে? মানে সাম্য মানে সমতা, আমি যা সাম- বুঝি আর কি, যতটুকু বাংলা বুঝি। না, সাম্যের সাম্যের অর্থটা আপনি বুঝবেন, আপনি সাংবাদিক, আপনি জি একজন ম্যাজিস্ট্রেসি জি। জুডিশিয়ারি লোক। সাম্য হচ্ছে যার যেটা প্রয়োজন সেই অধিকারের ততটুকু এই পাওয়ার অধিকার, প্রয়োজন কে ঠিক সেটাই করে হচ্ছে দিবে? সমান। এই প্রয়োজন আমি কে ঠিক করে দিবে যার স্যার? যেটুক প্রাপ্য তাকে সেটুক এই বুঝে দেওয়া, এই দ্যাট প্রাপ্যটা ইজ কে কল্ড ঠিক করে জাস্টিস, দিবে? দ্যাট ইজ কল্ড আমার ঘরে ইকুইটি। যে, মানে কে ঠিক করে দিবে এটা, এই প্রাপ্য? আমার মানে রাষ্ট্রই ঠিক আমার ঘরে করবে, যে এটা কাজ রাষ্ট্রের করে, দায়িত্ব। আমি তার প্রাপ্য ঠিক করে দিব, না সে ঠিক করবে? মানে কিভাবে এটা ঠিক হবে, কেমনে? না, রাষ্ট্রের সাম্যের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন, একটা মালিকের কি প্রয়োজন, একজন মজুরের কি প্রয়োজন, হুম একটা ছাত্রের কি প্রয়োজন, একটা কৃষকের কি প্রয়োজন। রাষ্ট্রে ইসলামের যে কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে প্রত্যেকটি নাগরিকের হুম। ভরণ পোষণ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা রাষ্ট্রকে করতে হবে। যদি তা দিতে না পারো, তাকে কাজ দিতে না পারো, তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে। কোনো মানুষ যেন বেকার না থাকে। ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারণা এরকম যে তিনি যখন লেখাপড়া করবেন, টেকনিক্যাল এডুকেশন এটা হোক, সবার জন্য যে ঠিক? এডুকেশন হোক, এটা এটা বেরিয়ে আসতে এটা থেকে পুরুষ হয় কাজ নারী, দাও, পুরুষ নাকি নারী, খাবার, মুসলমান সব। অমুসলিম জি, সবার জন্য একই রকম? সবার জন্য, জি, এটাই হচ্ছে সাম্য। এখন আমি 1 পোয়া চাউলের খানা খাইতে পারি, হুম আর একজন তা পারে না, আধা পোয়া পারে, তার অর্থ এই না যে তাকেও 1 পোয়া দিতে হবে, তাহলে তো হুম তার শরীর খারাপ হয়ে যাবে। যে যা দরকার তাকে ততটুকু দেওয়াটাকে বলা হুম। হয়েছে ইকুইটি বা সাম্য। তার ওকে অর্থ এই না যে সব সমান করে দাও। ওকে, যার যতটুকু দরকার। আহ, তাই, আমরা কি একটু জি জানতে পারি যে, ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্রের কথা বলি, আমি ইসলামী আদর্শের কথা যেসব রাজনৈতিক দলগুলির কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে আসতেছি। মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে, যেমন ধরেন সৌদি আরব একরকম, টার্কি একরকম, মালয়েশিয়া একরকম, ইরান একরকম, আরও আফ্রিকার বিভিন্ন দেশে আরও নানা রকম মডেল আছে, মৌরিতানিয়াতে একরকম, ওমানে আরেক রকম। তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করব? ইন্দোনেশিয়া, মালয়েশিয়াও আবার আরেক রকম আছে, মানে। আমরা খুবই সিনসিয়ারলি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই। ওকে। কিছু আছে, হয়তো 12 আনা আছে, 8 আনা আছে, 50%, 60%, 70। তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ ক্ষেত্রে যদি কল্যাণের এই ধারণাটা সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মধ্যে কল্যাণটাও পূর্ণ হবে। ওকে এই জন্য কোন রাষ্ট্র প্র্যাকটিক্যালি এখন আমাদের মডেল নয়। ওকে আমাদের মডেল হচ্ছে ইসলামের সেই ব্যবস্থাটাই মডেল। সেই মডেলের জন্য আমরা অপেক্ষা করছি, চেষ্টা করব। আমরা মানবীয় সমাজের ভুল ত্রুটি, লিমিটেশন, ক্যাপাসিটি কম বেশি থাকতেই পারে। আমরা ট্রাই করি, চেষ্টা করি। এই দেশ আমাদের প্রিয় জন্মভূমি, এখানে আমরা জন্মেছি, আমাদের সন্তানদেরকে আমরা রেখে যাব যেন একটা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, ইনসাফ এবং বৈষম্য মুক্ত, সুবিচারপূর্ণ, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারি। সেটা ইসলামের কল্যাণজনক আদর্শের মধ্যে কিন্তু আছে। আমরা একদিনে পারবো না, আমার সন্তানরা পারবে, কিন্তু কোনো নেক্সট মডেলের কথা, জেনারেশন পারবে। কিন্তু কোনো মডেলের কথা যদি আমরা না ভাবি, তাহলে যেটা হয় যে আমরা জি আসলে বাংলাদেশে ইসলামিক আদর্শের কথা বলে এমন অনেকগুলি রাজনৈতিক দল আছে, এছাড়াও রাজনীতির বাইরেও অনেক আলেম ওলামা বুজুর্গ ব্যক্তিগণ আছেন যারা তাদের মতো করে ইসলামে কোনটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তার একটা মডেল বা একটা সামনে দেন, এবং তারা আবার অনেক সময় পরস্পর বিরোধীও একটা অবস্থান নেন, সাংঘাতিকভাবে কাফির বলেন, অমুসলিমদের থেকে খারাপ বলেন, মানে অনেক কিছু বলেন। এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব? বিশেষ করে আপনি ঠিকই জামাত বলেছেন। ইসলামীকে আমরা, জাস্ট আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন, আমরা দেখেছি যে জি জি হেফাজতে জি, ইসলামীর ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে হেফাজতে ইসলামীর উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে হেফাজতে ইসলামী, ওই সময়কার হেফাজতে ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কওমি জননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে, এটা একটা বড় কারণ ছিল হেফাজতে ইসলামীর সেই সময় নেতৃবৃন্দ জামাতে ইসলামীকে অপছন্দ করতেন, সেই কার্ডটা সে সময় খেলা হয়েছে। তো এই কার্ড জি খেলার জি। মধ্যে থাকলে তো আমরা আসলে ইসলামিক
রাষ্ট্রের মধ্যে থেকে কেমনে যেতে পারবো, মানে বা না বা না, আপনি ইসলামিক আপনি কল্যাণ আপনি রাষ্ট্র ঠিকই কেমনে হবে? বলেছেন। এটা 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 একটা দুঃখজনক। আমি বলবো যে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের পথে আমাদের যাদের অভিযাত্রা, এ পথে এগিয়ে যাওয়ার পথে এটা একটা নিশ্চয়ই অন্তরায়। তবে ওই যে কিছু মতপার্থক্যের কথা আপনি বলেছেন, শরীয়তের বা ইসলামী বিধানের বা কোরআন সুন্নাহর মৌলিক যে ব্যাপারগুলো, সেখানে কিন্তু এত বেশি মতপার্থক্য নেই। ফিকহি কিছু ব্যাপারে, গবেষণাগত কিছু বিষয়ে যেগুলোর উপর অ্যানালাইসিস চলে, গবেষণার ভিত্তিতে ভিন্ন ভিন্ন কিছু মত হতে পারে, যেটা ইসলামের ফরজিয়ত সরাসরি আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহ দ্বারা, রসুলের সুন্নাহ দ্বারা প্রমাণিত, এর সরাসরি উল্টে চলে যায়। এইসব ব্যাপারে কিন্তু বেশি মতপার্থক্য সমাজে নেই। কিছু গবেষণাগত দিক থেকে, ইস্তেহাদি দিক থেকে, ফিকহি ব্যাপারে কিছু কিছু ইখতিলাফ বা মতপার্থক্য আছে। এটা কমিয়ে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে। খোলাফায়ে রাশিদিনের পর সব যুগেই কম বেশি কিছু কিছু মতপার্থক্য কিন্তু ছিল। রাইট। একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না, যাবে এমনটা নাও হতে পারে। তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মতপার্থক্য কমিয়ে এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তাআলার বিধানটা আনুগত্য করতে পারি। দ্যাট উইল বি বেটার। এই চেষ্টাই আমরা করে যাচ্ছি খালিদ ভাই। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমাদের দর্শকরা একটি প্রশ্ন করছেন, যে কারণে হচ্ছে যে এই প্রশ্নগুলির মধ্যে থেকে উত্থাপিত প্রশ্ন, যে অনেকেই বলছেন যে অনেকে মনে করেন যে নারীদেরকে কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে সীমিত করার একটা বাণী আমরা শুনতে পাই, বিশেষ করে ওয়াজে আলেম ওলামারা এটি বলে থাকেন, করে থাকেন, দল হিসাবেও অনেক সময় আমরা এই ঘোষণা দেখি। এইটার ব্যাপারে আসলে জামাতে ইসলামীর অবস্থাটা কি, এক? আর দুই হচ্ছে যে নারী নেতৃত্বের ব্যাপারে, রাষ্ট্রের পরিচালনার নেতৃত্বের ব্যাপারে আপত্তি থাকলেও এই ক্ষেত্রে আপনাদের আপত্তি বা উৎসাহ আছে কিনা। দুই হচ্ছে, আরেকজন দর্শক আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি 2018 সালের নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন কিনা, এবং যদি ধানের শীষ নিয়ে নির্বাচন করে থাকেন প্র্যাকটিক্যালি তখন আপনি তাহলে বেগম জিয়ার বা অনুসারী হিসাবে নিজেকে দেখতে হয়েছিল কিনা। দুটি ব্যাপারে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্নটার উত্তরটা আমি আগে দিই। আমরা ওই সময় জামাত ইসলামের নিবন্ধন ছিল না 2018-তে। তখন জোটবদ্ধভাবেই, তখন আমাদের 20 দলীয় জোট ছিল। সেই জোটেরই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা জোটের প্রার্থীরা, ধানের শীষটা জোটের প্রার্থীরা জোটের প্রতীক হিসেবেই তারা নির্বাচন করতে পারবে। ওকে। তো তখন সেই সিদ্ধান্তের ভিত্তিতেই জামাত নীতি নির্ধারণী ফোরামে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা সেই নির্বাচনটা জোটের প্রার্থী হিসেবেই একটা প্রতীক আমরা নিয়ে ইলেকশন করেছি। তখন আমাদের নিবন্ধন ছিল না। আরেকটা কথা যেটা বলেছেন যে নারী নেতৃত্বের ব্যাপারে ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় এমন এমন বেশি এক্সাজারেশন করা হয়, অধ্যাপক এমন ভাবে পরোয়ার, বলা হয় অধ্যাপক পরোয়ার, যে আপনি অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটা একটু 10 মিনিট এক্সটেন্ড করতাম, কারণ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে। আর 10টা মিনিট যদি আপনি আমাদের সঙ্গে থাকতেন, বা 5 মিনিট। না, অসুবিধা নেই, জি, অসুবিধা নেই, কেন যতটুকু প্রয়োজন মিনিমাম। কিছু কিছু কথা শেষ হওয়া দরকার। ধন্যবাদ। আমি ওই নারীর নেতৃত্বের ব্যাপারে একটা মিস প্রপাগান্ডা সমাজে আছে। আমাদের মধ্যেও কিছু কিছু লোকদের হয়তো ইলমের অভাবে নারীদের অধিকার সম্পর্কে ইসলাম কতটা তাদেরকে সম্মান মর্যাদায় অভিষিক্ত করেছে, এই জ্ঞানের অভাবে অনেক সময় না জেনে গতানুগতিক কিছু চিন্তায় নারীদের ব্যাপারে এমন কথা বলেন যে মনে হয় যে আরে আল্লাহ, ইসলাম বা ইসলামের বিধান আসলে তো নারীরা ঘরে বসে থাকবে, বেরোতে পারবে না, এদের লেখাপড়া হবে না, এরা সমাজে চাকরি বাকরি, সমাজ পরিচালনার কোথাও তাদের কোনো পার্টিসিপেশন থাকবে না। এই ভুল ধারণাটা তৈরি হচ্ছে, এটা সঠিক নয়। নারীর ব্যাপারে ইসলাম নারীকে যে মা, নারীকে স্ত্রী, নারীকে বোন এবং সমস্ত মর্যাদার ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে যে মর্যাদার কথা বলেছে, দুনিয়ার কোনো আদর্শ এত সম্মান, এত মর্যাদা কোনো নারীদেরকে দেননি। পেশাগত জীবনে, কর্মজীবনে, রাজনীতিতে, প্রফেশনাল লাইফে ইসলাম সব জায়গায় নারীকে অধিকার দিয়েছে। তবে নারী আর পুরুষের চলাফেরার ব্যাপারে, মোরালিটির কনটেক্সটে, নৈতিকতার কনটেক্সটে চলাফেরার কিছু ফরজ বিধান আল্লাহ তাআলা জারি করেছেন। সেই সীমার মধ্যে থেকে নারী ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, নারী রাজনীতি করতে পারে, নারী পার্লামেন্টে যেতে পারবে, নারী সচিবালয়ের সচিব হয়ে দায়িত্ব পালন করতে পারবে। ফলে আমরা জামাত ইসলামীতে, আপনি শুনে অবাক হবেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোস্ট প্রবাবলি 33% না 30% নারীদের পার্টিসিপেশন থাকতে হয় পার্টিতে। আমরা হিসাব করে দেখলাম যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স প্রশ্নে এখন পশ্চিমা বিশ্ব খুব কনসার্ন ফিল করে জামাত ইসলামের সাথে যখন কথা বলে। আমরা প্রমাণ দিয়েছি
আমরা চেক করে দেখেছি যে আমাদের সংগঠনের কেন্দ্র, জেলা, থানা, প্রত্যেকটি টায়ারে নারীদের পার্টিসিপেশনের রেশিও 40% আপ। ওকে। এবং আমাদের নারীরা পার্লামেন্টে ছিল, আপনি জানেন 91-এ, 2001-এ ছিল। এবার ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ সফর করেছেন, নারীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন, আমাদের নারী নেত্রীরা সেখানে সাক্ষাৎ করেছেন। ব্রিটিশ এমপির এসেছেন, তাদের সাথে আমাদের নারী ডেলিগেশন দেখা করেছেন। রাইট। তার্কিতে একটা ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্সে আমাদের নারীরা জয়েন করেছেন। ফলে ইউনিভার্সিটি না, কিন্তু প্রফেসর, এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এভরিহোয়ার এই ক্ষেত্রে আমার নারীরা আমি আমার মনে সীমার হয় মধ্যে থেকে তারা সব জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে। এখানে আমরা ইসলামে কোনো বাধা নেই, কিন্তু ছোট করে সীমা লঙ্ঘন করে, অনৈতিকতা, চরিত্রহীনতা এবং ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করে নারীকে অনৈতিকতা, না, আমার কাছে মনে হয় সীমা লঙ্ঘন নারীর কাছে যেমন পুরুষের কাছেও তেমন। মানে ইসলাম তো বলে নাই যে সীমা লঙ্ঘন করে তুমি ঘুষ খাও, সীমা লঙ্ঘন করে খালি দুর্নীতি করো, সীমা লঙ্ঘন করে লুটতরাজ করো, এটা তো কোনো পুরুষেও কোনোদিন বলে নাই। সীমা লঙ্ঘন করে একটা মানে পুরুষেরও তো পোশাক আছে নির্ধারিত, কিরকম পোশাক পরে সে মানুষের সামনে যাবে, সে তো আর। আমি যেটি প্রশ্ন করতেছিলাম, কিন্তু পপুলার অনেক আলেম ওলামা স্পষ্ট বলতেছেন যে নারীরা কোনো পেশায় অংশগ্রহণ করতে পারবে না, নারীদের শুধু ঘরে থাকতে হবে। আমরা কিন্তু আপনারা যারা রাজনৈতিক দল আছেন, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল আছেন, বিশেষ করে জামাত ইসলামী সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে, আমরা তো আনুষ্ঠানিক প্রতিবাদ করতে শুনি না, বরং তাদেরকে মানে আমি জানি যে আপনি জানেন যে ওয়াজে আসলে কি বলা হয়, আপনি জানেন যে একটা জমায়েতের মধ্যে আসলে কি বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? মানে আমি ওই অবস্থানটা একটু আগেই বলে ফেলেছি খালিদ ভাই। এটা একেবারে ঘরে বসে থাকবে, কোনো পেশায় আসতে পারবে না, এই কনসেপশন নাই। শরীয়তের সীমার মধ্যে থেকে তারা যে কোনো পেশায় তারা যেতে পারবে, এটা না জানার কারণে অনেকে বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার বক্তব্য এখানে পরিষ্কার। আমি এই ব্যাপারে শুধু শেষ একটা সম্পর্ক প্রশ্ন আপনাকে করতে চাই, যে অনেকে যে আমি প্রশ্নটি করেই ফেলি কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমাদের দর্শকরা সহ আমরা অনেক কিছু শিখছি। সেইটা হচ্ছে যে এই যে জামায়াতে ইসলামের আদর্শ বলতে একজন ব্যক্তির আদর্শ সামনে আসে, জনাব মওদুদী, এবং তার যে ইসলামের ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা, রাজনীতির যে ব্যাখ্যা, সেটা নিয়ে যে অনেক ইসলামী দল আপত্তি করেন, আপনারা কি সেইটা নিয়ে দলের মধ্যে আলোচনা করেন যে তিনি আসলে অনেক ক্ষেত্রে যা বলেছেন তা আপনারা মানেন কিনা, বা এটা মানতে হবেই কিনা, এটা আপনাদের জন্য বাধ্য কিনা, উনি আপনাদের একজন গাইডিং ফোর্স কিনা এখনো? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের নিজেদের মধ্যে এটা আলোচনা হয়, এবং আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার করে এই প্রশ্নে, অনেকেই এই প্রশ্নটা করেন যে মাওলানা মওদুদী বানিয়ে জামাত যিনি রাহিমাহুল্লাহ, তিনি তার অনেক লেখনী বা কোনো বক্তব্য কোনো বিষয়ে অনেকে ভিন্ন মত বিতর্ক করেন। আমরা পরিষ্কার বলেছি যে তিনি একটা আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন, তিনি কোরআনের তাফসীর লিখেছেন, তিনি রাসূলের সিরাত লিখেছেন, প্রচুর পরিমাণ ইসলামিক গ্রন্থ তিনি রচনা করেছেন, দুনিয়ার 40টিরও বেশি ভাষায় তার গ্রন্থ অনুদিত হয়েছে। হ্যাঁ, একজন লেখক, তিনি তো মানুষ, কোনো লেখার মধ্যে কোনো বিতর্কিত কথা, কোনো ভুল ত্রুটি হতে পারে। আমরা কখনোই মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহকে আমাদের ফিকার ইমাম মনে করি না। তিনি একজন মানুষ, তিনি একজন লেখক, তিনি গবেষক, তিনি একজন আলেম ছিলেন। দুনিয়ার কোনো আলেম নিজেকে বলতে পারবে না যে আমার লেখনের মধ্যে, বক্তব্যের মধ্যে কোনো ভুল নাই। তো অধ্যাপক গোলাম আজম সাহেব পরিষ্কার বলেছেন, ওনার লিখিত বইয়ের মধ্যে এটা আছে, ইসলামী ঐক্য প্রচেষ্টা নামে একটা বই তিনি লিখে গিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে যেসব সমালোচনা হয়, হ্যাঁ, তার কোনো লেখনীতে যদি কোনো ভুল থাকে, সেটা যদি প্রমাণিত হয়ে আমাদের সামনে আসে, আমরা সেটা বাদ দেব।